নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে বাংলা ভাগ নিয়ে আপনাদের আজকে আবার কয়েকটা কথা বলবো। আমি বাংলা ভাগ নিয়ে 4-5টা ভিডিও করব বলে আপনাদের জানিয়েছিলাম। 2-3টে করার পর ওই বিহারের স্পেশাল রিভিশন, ভোটার তালিকায় যে স্পেশাল রিভিশনের প্রশ্নটা এসে যায়, যে কারণে অনেকেই আমাকে ওইটা নিয়ে ভিডিও করবার জন্য অনুরোধ করেন, যে কারণে এই বাংলা ভাগের ব্যাপারটা একটা সেট পড়ে গেছে। আসলে বাংলা ভাগ নিয়ে আমাদের এই ভিডিও করার মূল যে উদ্দেশ্য ছিল সেটা হলো একটা পার্টি, বিজেপি, আরএসএস, এই সমস্ত সংগঠন, তারা প্রচার করছে যে পশ্চিমবঙ্গের জনক হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। এই যে শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের জনক, যে কারণে 20শে জুন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস বা সৃষ্টি দিবস বলে তারা পালন করার ঘোষণা করেছিল। সেই পরিপ্রেক্ষিতেই আমরা এই বাংলা ভাগ নিয়ে কথাগুলো বলতে চেয়েছিলাম, যে আসলে শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা কতটা। শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকাটা বুঝতে গেলে আমি সেদিনই বলেছিলাম যে তার কিছু পেছনের দিককার ইতিহাস আমাদের জানা দরকার, তা না হলে বিষয়টা ঠিকমতো বোঝা যায় না। সেই জন্য আমি 1905 সালের বঙ্গভঙ্গ থেকে শুরু করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে আসলে বঙ্গভঙ্গটা হয়েছিল এই যে ভদ্রলোক শ্রেণী, জমিদার জোদ্দার, তাদের জমিদারির স্বার্থে। আর একটা স্বার্থ ছিল, সেটা হলো এই পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ হয়ে যাওয়ার ফলে এই যে বেঙ্গল প্রেসিডেন্সি রয়ে গেলেন, এই বেঙ্গল প্রেসিডেন্সিতে বাঙালি ভদ্রলোকরা বা সামগ্রিকভাবে বাঙালিরা মাইনরিটি হয়ে গেলেন, মেজরিটি হয়ে গেলেন বিহারি এবং উড়িয়ারা। কারণ তখন উড়িয়া এবং উড়িষ্যা এবং বিহার বেঙ্গল প্রেসিডেন্সির মধ্যে ছিল। এই কারণে এই যে সংখ্যালঘিষ্ঠ হয়ে গেলেন, এইটাতে ভদ্রলোক বাঙালিরা দেখলেন যে তাদের যে একাধিপত্য সব ক্ষেত্রে, এইটা আর থাকবে না। মূলত এই দুটো কারণে তারা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু করেছিলেন। তার মাত্র 20-25 বছর, 30 বছর পরে তারা আবার বাংলা ভাগের জন্য উঠে পড়ে লাগলেন। এই প্রেক্ষাপটগুলো, এই যে স্বার্থের দ্বন্দ্বগুলো, এইগুলো না বুঝলে বাংলা ভাগটাকে বোঝা যায় না। এই জন্যে আমি এই কথাগুলো, এই ভিডিওগুলো করে এলাম। এবার আমি ঠিক মূল জায়গাতে এসেছি, কারণ কদিন যেটা বলেছি তার মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন না, কারণ তিনি আরো পরের লিডার। আজকের ভিডিও যেটা হবে, এটাতে আমি মূলত শ্যামাপ্রসাদ মুখার্জির কতটুকু ভূমিকা, মূল ভূমিকা কিনা, এইটা আমি আপনাদের কিছু ইতিহাসের কথা বলবো, তাতে আপনারা বুঝে যাবেন। দেখুন, প্রথমে আমি এটা বিস্তারিত বলেছি যে একটা পরিবর্তন আসছে ইংরেজ আমলের মধ্যেই, যে ভারতীয়দের হাতে কিছু শাসন ক্ষমতা তারা দেবে, সামগ্রিকভাবে ইংরেজদের অধীনে, এবং সেইটা কিভাবে হবে, যে কারণে 1919 সালে একটা ভারত শাসন আইন হলো। আবার কতগুলো কমিশন, কমিটি, রাউন্ড টেবিল কনফারেন্স, এইসবের মধ্যে দিয়ে আবার একটা নতুন আইন তৈরি হতে যাচ্ছে, যেটা 1935 সালে ভারত শাসন আইন তৈরি হয়েছিল। তো এই প্রক্রিয়ায় তখন দেখা যাচ্ছিল যে ইংরেজরা যে রাজনৈতিক অধিকার দেবে তার ভিত্তি করছে জনসমর্থন, মানুষের সংখ্যার জোর।
এইটা ক্রমে ক্রমে বোঝা যাচ্ছিল যে সংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব, সংখ্যার অনুপাতে ক্ষমতা তারা এই সমস্ত শাসন যন্ত্রের মধ্যে দেবে। যে কারণে তারা আগে সেই 1882 সাল থেকে লোক গণনা হয়, সেখানে আনটাচেবল যারা, অস্পৃশ্য যারা, তাদের হিন্দুদের মধ্যে গোনে না। তখন বলে যে এদের হিন্দুদের মধ্যে গুনলে ওদের জাত চলে যায়, সম্মান চলে যায়, যে কারণে তারা বিরোধিতা করে যে এরা হিন্দুই না। তারপরে যখন এই সংখ্যার ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয়ে আসছে, তখন তারা ওই 20-এর দশকের মাঝামাঝি থেকে তারা একটা আন্দোলন শুরু করে যে না, এই অস্পৃশ্যরাও হিন্দু। এইটা তাদের মর্যাদা সম্মান দেওয়ার জন্য না, আসলে ওই সংখ্যায় ভারী করার জন্য তারা এটা বলতে শুরু করে। এবং এই প্রক্রিয়ায় 1931 সালে তার আগে থাকতে একটা আন্দোলন করে বহু লোককে, কিন্তু 31 সালের ওই জনগণনার যে রিপোর্ট, তার মধ্যে আনটাচেবলদের হিন্দু হিসেবে নাম নথিভুক্ত করায়, যে এই আনটাচেবলদের দেখে, মানে দেখিয়ে যদি ভাগটা একটু বড় করা যায়, এই প্রসেসটা শুরু হয়। এগুলো আমরা মোটামুটি আপনাদের আগের ভিডিওগুলো তো বলেছি। কিন্তু এইসব সত্ত্বেও দেখা গেল যে ওই যে সম্প্রদায়গত রোয়েদাদ, বিভিন্ন সম্প্রদায়ের কার কতটা অধিকার পাবে, এইটা যে ডিক্লারেশনটা ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড 1932 সালে করলেন, সেইটাতে দেখা গেল যে, আমি আপনাদের সংখ্যাটা আগেই বলেছি যে বাংলায় যে অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলিতে ইংরেজ ঘোষণা করলো 250 জন মোট সদস্য থাকবে। এখন সংখ্যার অনুপাতে যেহেতু বাংলার 54% ছিলেন মুসলমান, অর্ধেকের বেশি, তো ওই 250টার মধ্যে 119টা সিট রিজার্ভ করে দিলেন মুসলমানদের জন্য, সাম্প্রদায়িক রোয়েদাদে, মানে সম্প্রদায়গত রোয়েদাদ যেটা হলো। আর হিন্দুদের জন্য দিলেন 80টা সিট রিজার্ভ করে, তখন এই সেপারেট ইলেক্টোরেট হয়েছে। আবার এই 80টা হিন্দুদের যে 80টা, তার মধ্যে 50টা শিডিউল কাস্ট শিডিউল টাইপের জন্য আলাদা হয়ে গেল, 50টার মধ্যে, 80টার মধ্যে। এখন এই প্রক্রিয়া, আর যে বাকি 51টা, সেই সময় সিস্টেমটা একটু আলাদা ছিল। যেমন জমিদারদের 5টা, শ্রমিক সংগঠনগুলো তাদের 6টা, এরকম করে ইউনিভার্সিটি তার একটা, অ্যাংলো ইন্ডিয়ান তাদের কিছু, ভারতীয় ব্যবসায়ী, ইংল্যান্ডের ব্যবসায়ী, তাদের জন্য 17-18টা, এরকম করে ভাগ করে দিল। সেই আদার্স হচ্ছে 51টা। এই আদার্স গুলো মোটামুটি কিন্তু ওই হিন্দুদের পক্ষে, তো এইভাবে ভাগ করে দিল। কিন্তু তাতেও হিসেব করে এখানকার ভদ্রলোকরা দেখলেন যে এই জায়গাতে তাদের ক্ষমতায় আসা খুব মুশকিল। তারা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়া বাংলার ক্ষেত্রে খুব কঠিন, যে কারণে তারা তখন ওই সংখ্যার দিকটা বাদ দিয়ে তারা এইবারে দাবি তুলছেন যে না, ওইসব না। দেখুন, আমরা বর্ণ হিন্দুরা, ভদ্রলোকরা শিক্ষিত, সংস্কৃতিবান, এখানে যত ভারতীয় সংস্কৃতির বহু কৃতিত্ব আমাদের মধ্যে বিজ্ঞানী, বুদ্ধিজীবী, জমিদার, অর্থবান লোক সব হিন্দুদের মধ্যে বেশি, যে কারণে তাদের আসন বেশি দিতে হবে। সংখ্যার পরিবর্তে ওরা বললেন এই জন্য বেশি দিতে হবে। কিন্তু আলটিমেটলি সেইটা হলো না। না হওয়ার কারণে 1935 সালে ভারত শাসন আইন তৈরি হলো, তাতে সব নির্দিষ্ট হয়ে গেল। 37 সালে ওই ভারত শাসন আইন অনুযায়ী নির্বাচন হলো। শুধু পশ্চিমবঙ্গে, মানে বাংলায় হয়েছে তা না, ভারতের যতগুলো প্রেসিডেন্সি ছিল, 8-9টা প্রেসিডেন্সি, সবগুলোতে নির্বাচন হলো। হওয়ার পরে দেখা গেল যে বাংলার অ্যাসেম্বলিতে, আমি আপনাদের সংখ্যাটা বলে দিতে পারি
বাংলাতে দেখা গেল যে উনিশশো সালের নির্বাচনে বাংলায় কংগ্রেস জিতল 52টা, মুসলিম লীগ জিতল 39টা, কৃষক প্রজা পার্টি ফজলুল হকের তারা জিতল 36টা, আর অন্যান্য নির্দলরা জিতে গেল 51টা। আর হিন্দু মহাসভার কথাটা একটু বলে নি। হিন্দু মহাসভা মানে শ্যামাপ্রসাদ মুখার্জি। আপনি যদি হিন্দু মহাসভার ইলেকশন কমিশনের রিপোর্ট যদি দেখেন, তাহলে দেখবেন হিন্দু মহাসভা ওই 37 সালের নির্বাচন আর পরে 45-46 সালের নির্বাচন, এই দুটো নির্বাচন তারা লড়েছিল। দুটোতে অফিসিয়াল হিসেবে হচ্ছে কেন্দ্রীয় সভাতেও তারা শূন্য, প্রাদেশিক সভাগুলোতেও শূন্য। মানে আমি ক্ষমতাটা বোঝার জন্য বলছি, কিন্তু আসলে রিকগনাইজ দল ছিল না। তারা এখানে নির্বাচনে লড়েছিল। নির্বাচনে 37 সালের নির্বাচনের কথা বলছি, লড়ে হিন্দু মহাসভা আর হিন্দু ন্যাশনালিস্ট পার্টি, এই দুটো পার্টি ছিল উগ্র হিন্দুত্ববাদী। এই দুটো পার্টি একসঙ্গে লড়ে তারা পেয়েছিল 3টে আসন। তারা নির্দল হিসেবেই তাদের দেখানো হয়েছে, তারা পেয়েছিল 3টে আসন। আবার এই প্রসঙ্গে একটু বলে দিই যে ওই 45-46 সালের নির্বাচনে তারা মোট 26টা কেন্দ্রে প্রার্থী দিয়েছিল হিন্দু মহাসভা। এই সময় তারা মূলত নির্দল হিসেবেই, যতদূর মনে হচ্ছে সব দেখে, নির্দল হিসেবে ট্রিট হয়েছে। এবং এর মধ্যে 26টার মধ্যে একটা কেন্দ্রে মাত্র হিন্দু মহাসভা জিতেছিল। সেটা হলো সাধারণ নির্বাচনে না, ওই ইউনিভার্সিটি নির্বাচনে শ্যামাপ্রসাদ মুখার্জি জিতেছিলেন। এবং জিতেছিলেন এই কারণে ওই সিটটা কংগ্রেস ছেড়ে দিয়েছিল, তারা ওখানে প্রার্থী দেয়নি। তাহলে একটা মাত্র পেয়েছিল 45-46 সালের নির্বাচনে। হিসেবটা মাথায় রাখুন, এই যে তাদের পার্টির জোর, কারণ এরপরেই তো 45-46 সালে নির্বাচন হলো, 46-47 সালেই তো দেশ ভাগ হলো, বাংলা ভাগ হলো। ফলে এই বিষয়টা তখন এই বোঝা যাবে তাদের ভূমিকা কতটা। তো এই হিসেবটা আপনারা একটুখানি মাথায় রাখুন। তো এইবারে এর মধ্যে ওই যে সম্প্রদায়গত রোয়েদাদ বেরিয়েছে, সেইটাতে পছন্দ হয়নি বলে তারপরে একটা পুলা চুক্তি হয়েছিল, তাতে কিছু রদবদল হয়েছিল। আর এগুলো বাংলার কি হয়েছিল, পুলা চুক্তি ইত্যাদি ইত্যাদি আগের ভিডিওগুলো দেখে নেবেন। এবং এইটাতেও এই পুলা চুক্তির বিরোধিতা করেছিল এখানকার ভদ্রলোকরা। এইসব পর্যায়ে পার হয়ে যায়, এইসব পর্যায়ে কিন্তু কোন রকমে কিছু তারা করে উঠতে পারেনি। এইবারে ওই যে নির্বাচন 37 সালে হলো, 37 সালের নির্বাচনে এখানে গভর্নমেন্ট ফর্ম করলো মুসলিম লীগ আর এই যে কৃষক প্রজা পার্টি মিলে কোয়ালিশন সরকার গঠন করলো। আসলে কংগ্রেসের সাথে কোয়ালিশনটা হতে পারত, কিন্তু কৃষক প্রজা পার্টি বলছিল যে তারা জমিদারদের বিরুদ্ধে কিছু আইন তৈরি করবে, কৃষক প্রজা পার্টি ফজলুল হকের। এখন এইটার কারণে কংগ্রেস ফজলুল হকের সাথে সরকার করতে রাজি হয়নি, যে কারণে ওই মুসলিম লীগের সাথে তারা সরকার গঠন করে। মুসলিম লীগের মধ্যে বড় জমিদার ছিল, মুসলিম লীগের প্রতিষ্ঠাতাই তো সলিমুল্লাহ, তিনি তো ঢাকার বড় জমিদার ছিলেন। কিন্তু ওইটা একটা চুক্তি হয়, ওই জমিদারদের জমি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে কিছু অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে, মানে এই শাসনতন্ত্রে কিছু অধিকার,
কিছু ক্ষতিপূরণ ইত্যাদি ইত্যাদি দিয়ে সলিমুল্লাহকে রাজি করায়, করে মুসলিম লীগের সাথে তারা সরকার গঠন করে। এবং দেখুন, এই মুসলিম লীগের সাথে সরকার গঠন করে বাংলার সাধারণ মানুষের কিন্তু কি হয়েছিল, কি লাভ হয়েছিল, সেটা এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি। ফজলুল হকের নেতৃত্বে মন্ত্রিসভা বেঙ্গল প্রজাস্বত্ব বিল আইনে পরিণত করেছিল বা প্রজাস্বত্ব আইন তৈরি করেছিল, যাতে তিনি জমিদারদের ক্ষমতা অর্ধেক করে দিয়েছিলেন। তারপরে তিনি করেছিলেন বেঙ্গল এগ্রিকালচারাল ডেট অ্যাক্ট করেছিলেন, এবং তার মাধ্যমে তিনি ঋণ সালিসি বোর্ড করেছিলেন। এই ঋণ সালিসি বোর্ড করে এই যে কৃষকদের উপর যে ঋণের বোঝা, ওই 1 টাকা দিয়ে 3 টাকা সুদ ইত্যাদি ইত্যাদি নানান রকম জমিগুলো বন্ধক ইত্যাদি ইত্যাদি করে নিয়েছিলেন, এইটা থেকে তারা অনেকটা মুক্তি পেয়ে যান। তারপরে করেছিলেন বেঙ্গল মানি লেন্ডার্স অ্যাক্ট, মানে এই যে সুদখোররা, তখন প্রচন্ড সুদ ছিল, মানে 1 টাকায় 3 টাকা সুদ, বুঝলেন তো। তারপরে ওই 1 টাকা দিয়ে তা কোনো শোধ হতো না, লোক তো লেখাপড়া জানতো না, এবং এইটা করে তিনি সর্বাধিক 8% সুদ করে দিলেন, মানে একেবারে সুদখোরদের মাথায় বাড়ি মারলেন। তারপরে করেছিলেন কলকাতা মিউনিসিপাল অ্যাক্ট। কলকাতা মিউনিসিপালটা ছিল ভদ্রলোকদের একেবারে ক্ষমতার কেন্দ্র, একছত্র আধিপত্য, সেইটা কিন্তু এই আইন করে ভেঙে গেল। আর যেটা করলেন সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা বিল বলে একটা বিল এনে পাশ করালেন। তাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মানে এই বাবুরা যে পুরোটা কন্ট্রোল করতো, সেই কন্ট্রোল থেকে কিন্তু বোর্ডের উপরে ক্ষমতা চলে গেল, এবং তাতে ভদ্রলোকদের যে কন্ট্রোল সেটা অনেকটা কমে গেল। এবং এই যে প্রক্রিয়া যেটা বললাম, এটা কিন্তু আদতে কিন্তু সাধারণ মানুষের, হিন্দু মুসলমান সাধারণ মানুষের লাভ হলো, এইটা আপনারা একটু বুঝে নিন। তা এই যে 37 সালে যে মন্ত্রিসভা হলো, এই মন্ত্রিসভা বুঝতে পারছেন একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না, ফলে বারবার ভাঙা করা হয়েছে, 4 বার ভেঙেছে এবং করেছে। তার মধ্যে 41 সালে, 37-এর পর 41, 4 বছর পরে ভেঙে যাওয়ার পরে মুসলিম লীগ বেরিয়ে যায় ইত্যাদি ইত্যাদি হয়ে যে মন্ত্রিসভাটা হয়, সেই মন্ত্রিসভার নাম কিন্তু শ্যামা হক মন্ত্রিসভা। হক মানে ফজলুল হক, আর শ্যামা মানে শ্যামাপ্রসাদ মুখার্জি। তাহলে দেখুন, এই মুসলিম মন্ত্রিসভায় কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি সেখানকার উপপ্রধানমন্ত্রী মানে উপমুখ্যমন্ত্রী হন এবং অর্থমন্ত্রী হন। এটা একটু মাথায় রাখবেন। ওই যে হিন্দু বলে যারা মুসলিম বিদ্বেষ প্রচার করে, শ্যামা কিন্তু প্রথম মুসলিম মন্ত্রিসভায় তার সাথে কোয়ালিশন গভর্নমেন্টে যোগদান করে। আবার সেইটা ভেঙে যাওয়ার পরে যেটা হয়, সেইটাতে যোগদান করেন যোগেন্দ্রনাথ মন্ডল। যোগেন্দ্রনাথ মন্ডল তখন কি করেন, যোগেন্দ্রনাথ মন্ডল একা ছিলেন পুরো অ্যাসেম্বলিতে, কিন্তু ওই যে নির্দল ছিল, ওই নির্দলদের 21 জন, কেউ কেউ বলেন 19 জন, এক জায়গায় করে তারা একটা জোট তৈরি করে, এবং তার সমর্থনে মুসলিম লীগ খাজা নাজিমুদ্দিনের নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয়। তা শ্যামাপ্রসাদ মুখার্জিকে কেউ সমালোচনা করে, সমালোচনা করে কিন্তু মুসলিমদের সাথে মন্ত্রিসভা করার জন্য যোগেন্দ্রনাথ মন্ডলকে। আমি প্রসঙ্গক্রমে কথাটা বলে দিলাম। তো এই ঘটনাটা ঘটে। এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, এই সময় এই 37 সালের নির্বাচনের পর এই যে হিন্দু মহাসভা আরো 2টো স্টেটে কিন্তু মন্ত্রিসভায় জয়েন করেছিল, কোয়ালিশন মন্ত্রিসভায় যোগ করেছিল মুসলিম লীগের সাথে। সেইটা হচ্ছে সিন্ধু প্রদেশে, আরেকটা হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। সেখানেও 2-4 জন জিতেছিলেন নির্দল হিসেবে, কিন্তু আসলে তারা হিন্দু মহাসভা বলেই প্রচার করেছিলেন, রিকগনিশন ছিল না বলে
নির্দল হিসেবে দেখায় নির্বাচন কমিশনে। আপনারা নেটে খোঁজ করলে দেখবেন সব জিরো, কোনো জায়গায় হিন্দু মহাসভার কোনো ক্যান্ডিডেট নেই। তো সিন্ধু প্রদেশে ওই সময়ে মন্ত্রিসভা পাকিস্তানের পক্ষে একটা প্রস্তাব গ্রহণ করে। মন্ত্রিসভা প্রস্তাব এসছে যে সিন্ধু প্রদেশ পাকিস্তানে জয়েন করবে। সেই মন্ত্রিসভায় কিন্তু হিন্দু মহাসভা ছিল। হিন্দু মহাসভা কিন্তু পদত্যাগ করেনি। হিন্দু মহাসভার সদস্য কিন্তু মুসলিম লীগের সাথেই এই মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়ার পরেও কিন্তু তারা মন্ত্রিসভায় থেকে যায়। আর উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে তাদের মন্ত্রী ছিল মেহেরচাঁদ খান্না, তিনি অর্থমন্ত্রী ছিলেন। তো এইটা আপনি মাথায় রাখুন যে এই যে মুসলিম বিদ্বেষ যেটা প্রচার করে, কংগ্রেস কিন্তু তাদের সাথে যায়নি এইসব মন্ত্রিসভাতে, কিন্তু হিন্দু মহাসভা তারা গিয়েছিল। তো এটা একটু মাথায় রাখার মতো বিষয়। এইবারে আর কয়েকটা জিনিস একটু আপনারা দেখে আসুন। বাংলা যে ভাগ করতে হবে, এইটা হিন্দু মহাসভার ভূমিকা কত, মানে কতখানি কার্যকরী ভূমিকা নিতে পেরেছিলেন, কি গুরুত্ব ছিল, আর সেবা প্রসাদের কতটা, এইটা একটু বুঝতে হবে। এটা না বুঝলে এই জায়গাটা ঠিক বোঝা যাবে না। দেখুন, কংগ্রেস ওয়ার্কিং কমিটি তারা বাংলা ভাগ করতে হবে এই সিদ্ধান্ত ঘোষণা করে 1947 সালের মার্চ মাসে। আর হিন্দু মহাসভা মনে হয় আইদার ফেব্রুয়ারি, যদি ফেব্রুয়ারিতে নিয়েও থাকে, সম্ভবত তারেকেশ্বর সম্মেলনে তারা এরকম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে, হলো ফেব্রুয়ারি মাস হতে পারে বা মার্চ এপ্রিলে হতে পারে, আমার ঠিক মনে নেই। কিন্তু প্রথম হিন্দু মহাসভা কিন্তু এপ্রিল মাসেই তারা কিছু প্রোগ্রাম নেয়। ওই কলকাতা পুলিশে পাঞ্জাবের কিছু পাঞ্জাব পুলিশের কিছু লোকজনকে ভর্তি করে নিয়ে প্রথম তারা কিছু প্রোগ্রাম নেয় 47 সালের এপ্রিল মাসে। এইটা একটা জিনিস মাথায় রাখুন। কংগ্রেসও সিদ্ধান্ত নিচ্ছে বাংলা ভাগ করতে হবে, হিন্দু মহাসভাও সিদ্ধান্ত নিচ্ছে বাংলা ভাগ করতে হবে। কিন্তু সিদ্ধান্ত নিলে তো হয় না। আমি এর আগে আপনাকে বলেছি হিন্দু মহাসভার ক্ষমতাটা কি। হিন্দু মহাসভা 26টা কেন্দ্রে প্রার্থী দিয়ে একটাও জিততে পারে না। ভোট কত? 1.5%। মানে এটা বুঝতে গেলে আজকে বাংলায় বিএসপি দলটাকে ভাবুন, ওরা ওই 1% মতো ভোট তারা হয়তো পায় বা তার কাছাকাছি ভোট পায়, তার কোথাও বিশেষ কোনো অস্তিত্ব নেই। এরকমই ছিল কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দু মহাসভা। ফলে এরকম একটা অস্তিত্বহীন পার্টি পশ্চিমবঙ্গ তৈরি করবে, এটা বললে পাগলেও হাসাহাসি করে না? পাগলেও হাসাহাসি করে। কিন্তু এমন মিথ্যে প্রচার বিজেপি আরএসএস করেছে যে একটা বড় অংশের মানুষ এইটা এখন বিশ্বাস করতে শুরু করেছে। তাহলে আমি ঘোষণার কথাটা বললাম, একই সময় ঘোষণা করেছে। ঘোষণা করলেই তার হয় না, ঘোষণা করার পরে কিছু প্রোগ্রাম নেয় এই বাংলা ভাগের পক্ষে জনমত তৈরি করার জন্য। এই জনমত তৈরি করার ব্যাপারে একটা ভূমিকা নেয় অমৃতবাজার। অমৃতবাজার এই 2-3 দিনের মধ্যে ঘোষণা করার পরে 2-3 দিনের পরে তারা বলে, তাদের পত্রিকা একটা সমীক্ষা করেছে, করে তারা বলে এপ্রিল মাসের ওই 47 সালের এপ্রিল মাসেই এটা প্রকাশ করে বলে 98.6% মানুষ বাংলা ভাগের পক্ষে। এটা বুঝে নিন। হতে পারে আর অমৃতবাজার যারা পড়তো তারা 98.6%। অমৃতবাজার পড়তো কে? এখন কজন ইংরেজি পড়ে? শেষ সময় প্রথম হচ্ছে মুসলিমরা পড়তো না, দলিতরা পড়তো না, ওই উচ্চবর্ণের কজন। তো তার মধ্যে নিয়ে তারা উচ্চবর্ণের হিন্দুরা বাংলা ভাগ চাইল 98.6%। এটা বললো অমৃতবাজার একটা রিপোর্ট প্রকাশ করলো, যে কাগজ একটা সমীক্ষা করেছে তার এইটা রেজাল্ট। এই সময়ে এই বাংলা ভাগের বাংলা ভাগটা তো কে করবে? করবে তো ইংরেজরা।
তা আপনি চাইলেই তো হবে না, ইংরেজকে তো কনভিন্স করতে হবে, ইংরেজকে বোঝাতে হবে যে বাংলা ভাগ করা ছাড়ার কোনো পথ নেই। তো তারা যতক্ষণ রাজি না হবে ততক্ষণ হবে না। তাহলে কি করতে হবে? সেই জন্য একটা ব্যাপক প্রচার অভিযান নানান রকম ভাবে বর্ণহিন্দুরা তৈরি করে, তাদের মিডিয়াগুলো করে, এই পার্টিগুলো করে, নানান রকম ভাবে করে। মাস অ্যাপ্লিকেশন মানে জনস্বাক্ষরিত, ওই যে কি বলে, বহু লোকে একটা প্রভাবনা তৈরি করে তাদের যে ইউনিট আছে বিভিন্ন গ্রামে গঞ্জে সেই সব জায়গায় বিলি করেছে, আর তাতে জনসাধারণের 100, 200, 500 সই জোগাড় করে এটা পাঠাতে বলেছে। তা এইরকম সই জোগাড় করে মাস অ্যাপ্লিকেশন জোগাড় করা হয়েছিল 400টা। আপনারা যদি চান আমি কোন জেলা থেকে কতগুলো এসেছিল আমার কাছে হিসেব আছে, সেটা আমি না হয় পরে দিচ্ছি। এই 400টা এরকম স্মারকলিপি এসেছিল, মাস পিটিশন আর কি, যে বাংলা ভাগ করতে হবে। তা সেইটা ইংরেজদের কাছে জমা দিতে হবে। তো ইংরেজদের কাছে শুধু জমা দিলে তো হবে না, সেটা নিয়ে আবার প্লিট করতে হবে, সেটা নিয়ে আবার বক্তব্য রাখতে হবে, দাবি দেওয়া, বার্গেনিং এগুলো করতে হবে। তাই 400 অ্যাপ্লিকেশনের মধ্যে মানে কংগ্রেসও উদ্যোগ নিয়েছে, হিন্দু মহাসভাও উদ্যোগ নিয়েছে। উদ্যোগ নেওয়ার পরে আলটিমেটলি 396টা এই যে স্মারকলিপি এইটা জমা পড়লো কংগ্রেসের অফিসে। কংগ্রেসে তখন কে ছিলেন? আচার্য কৃপালিনী ছিলেন তার প্রেসিডেন্ট কংগ্রেসের। কতগুলো জমা পড়লো? মানে কংগ্রেস জোগাড় করেছে, কংগ্রেস যেটা মানুষের মধ্যে নিয়ে গেছে, তাদের সই সংগ্রহ করেছে ইত্যাদি করেছে 396টা। আর শ্যামাপ্রসাদ মুখার্জির অফিসে মানে হিন্দু মহাসভার কেন্দ্রীয় অফিসে জমা পড়েছিল 4টে, অনলি 4। তাও এই 4টেই হচ্ছে বরিশাল থেকে 4টে অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। তাহলে গুরুত্বটা বুঝতে পারছেন? 396টা এরকম জোগাড় করেছে, বাস পিটিশন জোগাড় করেছে কংগ্রেসের কর্মীরা, আর এরা করতে পেরেছে 4টে। এইটা একটুখানি আপনারা বুঝে নিন। আর এইটা নিয়ে জনসভা হয়, মানে উল্লেখ করার মতো জনসভা, বড় বড় জনসভা হয়। কলকাতায় মোট 76টা বড় বড় জনসভা হয় যে বাংলা ভাগ করতে হবে, আর মুসলমানদের সাথে বাস করা যায় না। আমি কোন সময়ের কথা বলছি? তার আগে কিন্তু 46 সালের দাঙ্গাটা হয়ে গেছে। 46 সালের দাঙ্গা তো অগস্ট মাসে হয়। তারপরে যে দেখুন এই যে দাঙ্গা হয়ে যাওয়ার পরে তখন বলছে যে আর হিন্দু মুসলমান একসাথে বাস করতে পারে না। তার জন্য এই সব প্রক্রিয়াগুলো নিয়েছে, মাস পিটিশন ইত্যাদি ইত্যাদি। জনসভা, এবার জনসভা করে যে আর মুসলমানদের সাথে এক জায়গায় বাস করা যাবে না, বাংলাটাকে ভাগ করতে হবে। এরকম জনসভা করে জনগণকে মোবিলাইজ করে ইংরেজকে বোঝানো যে তুমি বোঝো যে আর বাস করা যায় না, আমাদের দাবি মেনে নাও। এরকম 76টা জনসভা হয়। এই 76টা জনসভার মধ্যে 59টা জনসভা করে কংগ্রেস, যে বাংলা ভাগ করতে হবে। আর হিন্দু মহাসভা করে 12টা জনসভা। তাহলে ওরা করে 59 আর এরা করে 12টা। আকার আয়তনও সেরকমই ছিল, বুঝলেন তো? আকার আয়তন কংগ্রেসের মিটিং অনেক বড়, অনেক বেশি লোকজন আসছেন, এগুলো ছিল। আর যৌথভাবে 5টা জনসভা হয়, হিন্দু মহাসভা আর কংগ্রেস মিলে যৌথভাবে 5টা জনসভা হয়। তাহলে এই ভাগের জন্য জনমত তৈরি করার ব্যাপারটা আপনারা দেখলেন, এবং সেখানে আপনি হিন্দু মহাসভার গুরুত্ব, শ্যামাপ্রসাদ মুখার্জির গুরুত্বটা আপনারা বুঝতে পারছেন যে বাংলাটা কারা সৃষ্টি করছে, পশ্চিমবঙ্গ কংগ্রেস করছে না হিন্দু মহাসভা করছে, এগুলো আপনারা একটু বুঝে নিন। তারপরে কি হলো? ফাইনালি এইসব দাবি দেওয়ার পরে ইংরেজরা বলল যে ঠিক আছে, জনসভা, স্মারকলিপি সবই তো আমরা পেলাম, দেখলাম, কিন্তু আলটিমেটলি বাংলা ভাগ হবে কি হবে না,
এই সিদ্ধান্ত কিন্তু নেবে বাংলার অ্যাসেম্বলির সদস্যরা। কারণ তখন ওই 37 সালে নির্বাচিত এমএলএরা আছেন, বললো ওরাই ভোটাভুটি করে সিদ্ধান্ত নেবে। এইটা জুন মাসের 2 বা 3 জুন, মানে 47 সালের 2 বা 3 জুন এই গেজেট নোটিফিকেশন সেন্ট্রাল গভর্নমেন্ট জারি করে যে বাংলার অ্যাসেম্বলি ভোটাভুটি করে সিদ্ধান্ত নিক বাংলা ঐক্যবদ্ধ থাকবে না বাংলা বিভক্ত হবে। কারণ এর মধ্যে যে স্বাধীন সার্বভৌম বাংলার একটা দাবিও উঠেছে, শরৎচন্দ্র বসু, যোগেন মন্ডল, এরকম কিছু নেতা, আর মুসলমানরা তো চাইছিলেন, সরওয়ার্দী, ফজলুল হক যারা ছিলেন তারাও চাইছিলেন, আবুল হাসিম। তো বললো বাংলা ডিসিশন নিক। এইবারে বাংলার অ্যাসেম্বলিতে যেদিন ভোটাভুটি হয় 2 তারিখের নোটিফিকেশন, ভোটাভুটি হয় 20 তারিখে, জুন মাসের 47 সালের 20 তারিখে। এবং ওই নোটিফিকেশন যখন করে, সেই নোটিফিকেশনে একটা শর্ত ছিল, মানে ইংরেজ গভর্নমেন্ট একটা শর্ত দেয় কিভাবে ভোটাভুটি হবে। সেই শর্তটা ছিল যে হিন্দু এমএলএ যারা আছে তারা বসে ভোটাভুটি করবে, আর মুসলমান এমএলএ যারা আছে তারা বসে ভোটাভুটি করবে। বোঝা গেল? একসঙ্গে নয়, সেপারেট ইলেক্টোরেট ছিল তখন। বলে হিন্দু এমএলএরা এক জায়গায় বসে ভোটাভুটি করুক। সেইটা বোধহয় হয়েছিল বর্ধমানের মহারাজা উদয়চাঁদ মেহতাবের নেতৃত্বে হয়েছিল। আর বললো মুসলমান এমএলএ যারা আছেন তারা ভোটাভুটি করুক আলাদাভাবে, সেটা বোধহয় জনাব নুরুল আমিনের সভাপতিত্বে এই ভোটাভুটিটা হয়েছিল। এই ভাগাভাগিটা কেন হলো? এই ভাগাভাগিটা হলো এর মধ্যে একটা গণতান্ত্রিক মূল্যবোধ কাজ করেছিল। ধরুন মুসলমানরা সেখানে বেশি আছে, ফলে যদি সবাই মিলে হয় তাহলে মুসলমানদের ভোটে মুসলমানরা যা চাইছেন তাই হয়ে যাবে, মানে বাংলা ভাগ হবে না। কিন্তু সেটা বেশিরভাগ হিন্দুর ইচ্ছার বিরুদ্ধে চলে যাবে। এই জন্যে ইংরেজরা বলল যে হিন্দুদের মধ্যে কতজন বাংলা ভাগ চায় সেটা দেখা যাক, আর মুসলমানদের মধ্যে কতজন চায় সেটা দেখা যাক। যদি দেখা যায় যে 2 অংশের বেশিরভাগ মানুষ বাংলা ভাগ চাইছে না, তাহলে বাংলা ভাগ হবে না। কিন্তু 1 অংশের বেশিরভাগ লোক যদি চায়, মানে বেশি মুসলমান চাইলেন কিন্তু বেশি হিন্দু চাইলেন না, সেক্ষেত্রে কিন্তু বাংলা ভাগ হবে না। কারণ সেক্ষেত্রে মুসলমানদের ইচ্ছায় সংখ্যালঘিষ্ঠ হিন্দুদের ইচ্ছা আকাঙ্ক্ষাটা কোনো মর্যাদা পায় না। এই জন্য তারা ভাগাভাগি করে এই ডিসিশন নিতে বলেছিলেন। তাহলে হিন্দুরা যারা হাজির ছিলেন, আমার কাছে যতটা হিসেব আছে সেটা হচ্ছে হিন্দু 79 জন এমএলএ সেদিন হাজির ছিলেন ভোটাভুটির দিন। এই 79 জনের মধ্যে 57 জন বাংলা ভাগের পক্ষে ভোট দিয়েছিলেন, 57 জন বাংলা ভাগের পক্ষে দিয়েছিলেন, আর 22 জন বাংলা ভাগের বিরুদ্ধে দিয়েছিলেন। এই যে 22 জন বাংলা ভাগের বিরুদ্ধে দিয়েছিলেন, এর মধ্যে মাত্র 3 জন ছিল বর্ণ হিন্দু। বাংলা ভাগের বিরুদ্ধে যে 22 জন হিন্দু ভোট দিলেন, তার 19 জন তফসিলি হিন্দু আর 3 জন উচ্চবর্ণীয় হিন্দু। 3 জন হলেন শরৎচন্দ্র বসু, কিরণ শঙ্কর রায়, আরেকটা নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি। এরা 3 জন। তার মানে অধিকাংশ হিন্দু এমএলএরা বাংলা ভাগ চাইলেন। এবং সেই সময়ে আপনাদের বলেছি যে কংগ্রেসের এমএলএ ছিলেন মোট 86 জন, মানে ওই শিডিউল কাস্টের মধ্যে যেগুলো জিতেছিল সব মিলে টিলে 86 জন। তো তার মধ্যে যারা হাজির ছিলেন তার অধিকাংশই বাংলা ভাগের পক্ষে দিলেন। আর মুসলিমরা হাজির ছিলেন 141 জন ওই দিন অ্যাসেম্বলিতে। তার মধ্যে 106 জন ভোট দিলেন বাংলা ভাগের বিরুদ্ধে, আর 35 জন ভোট দিলেন বাংলা ভাগের পক্ষে। তাহলে কি দাঁড়ালো?
তাই দাঁড়ালো হিন্দুদের অধিকাংশ বাংলা ভাগ চাইলেন, আর মুসলমানদের অধিকাংশ বাংলা ভাগ চাইলেন না, ঐক্যবদ্ধ বাংলা চাইলেন। কিন্তু এই যে গেজেট নোটিফিকেশনে যে শর্ত ছিল যে অধিকাংশ মানে হিন্দুদের মধ্যে অধিকাংশ যদি চায়, মানে দুই অংশের অধিকাংশ না চাইলে বাংলা ভাগ হয়ে যাবে, তাই হিন্দুদের অধিকাংশ চাইলেন বলে বাংলা ভাগ হয়ে গেল। তাহলে এই যে বাংলা ভাগের পক্ষে 57 জন বাংলা ভাগের পক্ষে যে ভোট দিলেন, এর মধ্যে কটা ভোট ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দু মহাসভার? একটা, কারণ এমএলএ তো ছিল একটা, শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে। তাহলে এই যে বাংলাটা ভাগ হলো, পশ্চিমবঙ্গ সৃষ্টি হলো এই ভোটাভুটির পর, এই ভোটাভুটির রেজাল্টের জন্য। তাহলে বাংলা ভাগের কৃতিত্ব শ্যামাপ্রসাদের কি করে হয়? মানে আপনারাই আমাকে একটু বুঝিয়ে দিন এটা কি করে হয়। 57 জন ভোট দিলেন বাংলা ভাগ করতে হবে, তার মধ্যে একটা মাত্র ভোট হচ্ছে হিন্দু মহাসভা বা শ্যামাপ্রসাদ মুখার্জির ভোট, আর তো কিছু ছিল না। ফলে এইভাবে বাংলাটা ভাগ হলো। ফলে আজকে এই যে বাংলা ভাগের জন্য শ্যামাপ্রসাদকে যে দায়িত্ব দেওয়া মানে কৃতিত্ব দেওয়া হয়, এটা সম্পূর্ণ ভুল। ওই সময়ে শ্যামাপ্রসাদ মুখার্জি কোন বিশেষ ব্যক্তিত্ব ছিলেন না, মানে একটা মাঝারি মানের নেতা ছিলেন। এবং এইটাও ঘটনা, আপনারা খোঁজ নেবেন যারা ইতিহাস পড়েছেন, 47 সালের আগ পর্যন্ত বাংলা ভাগের জন্য কিন্তু পায়তারা শুরু হয়েছে 30-এর দশক থেকে, কিন্তু 47 সালের আগ পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাগের বিপক্ষে ছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাগের পক্ষে আসলেন বা বললেন 47 সালে, তার আগে কোনোদিন বলেননি। ওই হাওয়া বুঝে এইদিকে তিনি আসলেন। আসলে তো তিনি কংগ্রেসি এমএলএ ছিলেন, তারপরে এদিকে চলে যান। তো এইটা হচ্ছে বাংলা ভাগের ইতিহাস এবং শ্যামাপ্রসাদ মুখার্জির কীর্তি অকীর্তি, যোগ্যতা অযোগ্যতা আপনারা যাই বলেন। ফলে কোন ক্রমেই একটা সিদ্ধান্ত আপনি নিতে পারেন যে পশ্চিমবঙ্গের স্রষ্টা হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে কোনোভাবেই কোনো কৃতিত্ব দেওয়া যায় না। পশ্চিমবঙ্গ সৃষ্টির জন্য যদি কৃতিত্ব বলেন বা যদি মনে করেন এইটা মানে কলঙ্ক যদি বলেন, কৃতিত্ব বা কলঙ্ক যেটাই বলবেন সেটা কিন্তু কংগ্রেসের, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো বন্ধুদের ধন্যবাদ, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। নমস্কার।